গল্পে বা রচনায় কখনো আমি ডাক্তার হওয়ার কথা লিখিনি। কিন্তু এই যুগে এসে আসলে ফ্রিতে রোগী দেখাটা এটা কোনো গুড আইডিয়া না, ঠিক? কত কামাতে পারবেন? স্কাই ইজ দ্য লিমিট। স্কাই ইজ দ্য লিমিট, সিলিং নাই কোনো। দুই গ্রুপ মারামারি করে পুরো হচ্ছে রুম ভাঙচুর করে দিয়ে চলে গেছে। তো সেটার জন্য আমাকে রাতভর নির্যাতন করা হয়েছে। পড়াশোনার দিক থেকে পরিশ্রমটা কম হবে, কিন্তু বেশি অর্থ তুমি পাবা, সেটা অবশ্যই সার্জারি। ইজ প্রাইভেট মেডিকেল কলেজেস অর এই পুরো সিন্ডিকেটটা কিলিং দ্য হেলথ সেক্টর? তুমি যদি হাতিরপুল মোড়ে ঘোরো, ওখানে কিন্তু একজন ডাক্তারের থেকে একজন মুসিদ সিরিয়াল পাওয়া কষ্টকর। কেউ কেউ সবই করবে, আপনি কি করবেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাজিদ বিন আজাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি অতথাকথিততে। অতথাকথিত এমন একটি আয়োজন যেখানে আমরা বেছে বেছে দেশেরা চিকিৎসকদের নিয়ে আসব, তাদের গল্প শুনব এবং অতথাকথিত গল্প, যে গল্পগুলো হয়তোবা আহ, অন্যভাবে কখনো শোনা হয়নি, কিন্তু এখানে শোনা হবে। আহ, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আহ, আমাদের উদ্বোধনী দিনে আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোস্তাফিজুর রহমান মিঠু। ডাক্তার মোস্তাফিজুর রহমান মিঠুর একটু পরিচয় দিই। ওনার ক্রেডেনশিয়ালস হচ্ছে নটরডেম কলেজ, এমবিবিএস ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, BCS 42, then now he is currently doing his post-graduation training in MS in orthopedic surgery. Dr. Mustafiz, welcome to our show. Uh, মুস্তাফিজ ভাই আমার মেডিকেল কলেজের সিনিয়র। মুস্তাফিজ ভাই কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠানে এসে? প্রথমত সাজিদ, তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এত সুন্দর একটা মনোরম পরিবেশে তোমার প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, এবং তোমাদের প্রোগ্রামের সম্ভবত আজকে ফার্স্ট এপিসোড। হ্যাঁ। এটা আমি কিছুটা হচ্ছে সম্মানিত বোধ করতেছি, এই কারণে যে আমাকে তোমরা চিন্তা করছো প্রথম গেস্ট হিসেবে। এই জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। না, উই আর ভেরি থ্রিলড। মোসাইজ ভাইকে যখন রিচ করা হয় তখন আমরা বলি যে উই আর ভেরি নিউ, আমরা খুবই নিউবি এবং এখানে কোনো স্ক্রিপ্টেড কোনো কিছু হবে না, আমরা আমাদের মতো করে কথা বলবো। থ্যাংক ইউ মোসাইজ ভাই ফর রিসিভিং আওয়ার ইনভাইটেশন অ্যান্ড কামিং টু আওয়ার শো। প্লিজ, এখন মোস্তাফিজ ভাই আমাকে একটু বলেন যে বেড়ে ওঠার সময়টা কেমন ছিল? আপনি তো বরিশালের, এবং বরিশালের একটি বলা যায় বেশ প্রত্যন্ত অঞ্চল থেকেই পরবর্তীতে ঢাকাতে এসেছেন, নটরডেম কলেজে পড়েছেন, পরবর্তীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। সো এক কথায়, হাউ ওয়াজ দ্য জার্নি? আমার আসলে মানে গ্রামের মানুষের জার্নি যেরকম হয় তার হ্যাঁ। থেকে খুব বেশি ডিফারেন্ট কিছু না। আমার তো হচ্ছে বাবা ছিল না ছোটবেলা থেকে, তো আমি নানা বাড়িতে মানুষ। আচ্ছা। নানা বাড়িতে আমার ছোটবেলায় খুব বেশি ক্রিকেট খেলতে পছন্দ করতাম, ব্যাডমিন্টন খেলতে পছন্দ করতাম। তো আমাদের স্কুল জীবনটা এরকম গেছে যে দেখা গেছে আমি ফজরের পরে হচ্ছে হয়তো কোনো স্যারের কাছে পড়া থাকতেছে, সেখানে যাচ্ছি। তারপরে সেখান থেকে এসে স্কুল মাঠে ঘন্টা দেড়েক খেলাধুলা করলাম। যখন স্যাররা টুকটুক করে স্কুলে আসতেছে, তখন হচ্ছে আমি দ্রুত দৌড় দিয়ে বাড়িতে গেছি, গিয়ে একটু গোসল করে বা একটু ফ্রেশ হয়ে দেন স্কুলে চলে আসছি। তো স্কুল আবার যখন ছুটি দিত, তখন আবার হচ্ছে দৌড়ে বাসায় চলে যেতাম, যেহেতু 5-7 মিনিটের দূরত্ব ছিল। তো গিয়ে ব্যাগটা কোনো মধ্যে রেখে খাওয়া দাওয়া করে আবার মাঠে চলে আসতাম। স্যাররা দেখতো যে তারা স্কুলে আসার সময়ও আমি মাঠে, আবার স্কুল থেকে স্যার তারা যখন বন্ধ টন্ধ করে চলে যাচ্ছে তখনও আমি মাঠে। তো এইরকম আর কি, তোমার ধরো যে একটা মানে খুবই আহ, ভালো একটা পরিবেশ। এবং হচ্ছে তখনকার যে আমাদের 2010, 11, 12 এই সময়টাতে যখন আমি 8, 9, 10-এ পড়ি, সেই সময়টা আসলে খুব এনজয়েবল ছিল গ্রামের পরিবেশটাতে। এবং তারপর হুট করে আসলে শহরে চলে আসা, এটাও একটা ইন্টারেস্টিং গল্প। আমরা তো হচ্ছে যে যখন এসএসসি পরীক্ষা শেষ হয়, যেটা বললাম যে যেহেতু খেলার প্রতি প্রচণ্ড টান ছিল, ফ্রেন্ডরা অনেকে খেলাধুলা করতো, তো এসএসসি পরীক্ষার পরে কোনো পড়াশোনা নাই, কিছু নাই, বাসার চাপ নাই। তো সকালে বের হইতাম, দুপুরে খেতে আসতাম, আবার দুপুরে খেয়ে যে বের হইতাম, রাত মোটামুটি 10টা 11টা পর্যন্ত তোমার হচ্ছে যে বাইরেই থাকা হইতো। তো তখন বাসা থেকে চিন্তা হইলো যে ছেলে যদি এরকম থাকে তো হয়তো ছেলে নষ্ট হয়ে যাবে। ফ্রেন্ডদের সাথে পড়াশোনা যেটা হচ্ছে এটাও তো হবে না। তো আমরা মোটামুটি ঠিক করে রাখছিলাম যে আমরা পাশ করার পরে রেজাল্ট দিলে আমরা কোন কলেজে ভর্তি হব, কোন কোন ফ্রেন্ড একসাথে যাব আসবো, কি করব না করব। তো অনেক প্ল্যান করা ছিল আমাদের। তো
তো যেদিন রেজাল্ট দিল ওই দিন হচ্ছে আমাদের এক সিনিয়র ভাই ছিল, উনি আমাদের ভালোই গাইড করতেন। তো উনি গিয়ে হচ্ছে আমার ফ্যামিলিকে বললেন যে এভাবে যদি গোল্ডেন এ প্লাস পাইছিলাম, তো বললো যে যদি এরকম সে কন্টিনিউ করে তাহলে তো এটা এইচএসসিতে থাকবে না, মানে ভালো হুম, কোথাও চান্সও পাওয়া যাবে না, তাহলে ওর সঙ্গটা ভাঙতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে তোমার এটা বাসায় বোঝানোর পরে আমার মামা তখন বুঝতে পারেন, উনিও মাদ্রাসার টিচার ছিলেন। তো উনি তখন বলেন যে ঠিক আছে, তাহলে তোমাকে আর এই গ্রামে থাকা যাবে না, তোমার এইচএসসি তোমাকে বরিশালে যাইতে হবে। তো আমি তো কোনোভাবেই যাব না, ফ্রেন্ড সার্কেল ছাড়া যাবে না। তো এরপরে হচ্ছে তোমার অনেকটা মামা নাছোড়বান্ধায়, এরপরে আমি উল্টা আরেকটা টোপ দিলাম যে যদি আমাকে মানে এই সার্কেল ভাঙতেই হয় তাহলে আমাকে ঢাকা পাঠাইতে হবে, আমি বরিশাল যাব না, হুম, ঠিক আছে, কলেজ তাহলে ঢাকায় করতে হবে। তো আমি একটু কনফিডেন্ট ছিলাম যে উনি কোনোভাবেই ঢাকা পাঠাইতে রাজি হবে না। হ্যাঁ, তো এই টোপটা আমি দিছিলাম। তো পরে দেখলাম যে ঢাকাতে আমার আর দুই মামা আছেন, এর মধ্যে ছোট মামার সাথে কথা বললেন, কথা বলে টলে পরদিনই সব ফাইনাল যে ঠিক আছে হ্যাঁ, তুমি ঢাকা যাও তাইলে। তো আমার রেজাল্ট দেওয়ার 2 দিনের মধ্যে আমি ঢাকার বাস ধরলাম, ঢাকা চলে আসলাম। আচ্ছা। আহ, ভাই, একটা টিপিক্যাল খুব কোয়েশ্চেন যেটা করা হয় যে ছোটবেলায় আমরা এইম ইন লাইফে লিখেছি যে তুমি কি হতে চাও, সবাই লিখেছে যে ডক্টর, কারণ ডক্টর বানানটা সোজা। তো অনেকে টিচার বলে, অনেকে ডক্টর বলে। আপনার ক্ষেত্রে কি বানান সোজা ছিল এই জন্য ডাক্তার হয়েছেন বা হতে চাইছেন, নাকি অন্য কোনো ব্যাপার ছিল? না, আমি আসলে ছোটবেলা থেকে ডাক্তার হতে চাই না। আমি ছোটবেলায় 3 গোয়েন্দা পড়তাম এবং হচ্ছে তোমার টুকটাক মাসুদ রানা পড়া হয়েছে। তো আমি প্রচন্ডভাবে এগুলা থেকে তোমার হচ্ছে একটা মানে অবসেশন কাজ করতো যে আমি হয় যদি আমি হয়তো গোয়েন্দা সংস্থায় কাজ করব, অথবা হচ্ছে আমি আর্মি প্রতিরক্ষা এই লাইনে কাজ করব। হ্যাঁ, আমার কিন্তু ইন্টারেস্টিং। এইচএসসির আগ পর্যন্ত তোমার হচ্ছে খুব বেশি তোমার ডক্টর হবার বা এই লাইনে আসার ইচ্ছা ছিল না। এবং আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে যারা 3 গোয়েন্দা পড়তাম, এরা হচ্ছে নিজেদের বাসায় বাসায় ছোট ছোট 2-3টা হেডকোয়ার্টারের মতো বানাইছিলাম, মানে খুবই ফানি আর কি, যদিও এখন মনে পড়লে ইয়া হয়। তো আমার আসলে ছোটবেলায় ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল না, এবং আমি এম ইন লাইফ গল্পে বা রচনায় কখনো আমি ডাক্তার হওয়ার কথা লিখিনি। যাক, ভালো লাগলো যে ব্যাপারটা অতটাও টিপিক্যাল না। আচ্ছা, কামিং টু দ্য এমবিবিএস লাইফ, নটরডেম কলেজ থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, যতদূর জানি আপনি ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছিলেন। আহ, ঢাকা ইউনিভার্সিটিতে না পড়ে, যেখানে আপনি গোয়েন্দা হতে চেয়েছিলেন, ওরকম কোন একটা সাবজেক্টে পড়ে পরবর্তীতে একটা, কি বলা যায়, একটা খুবই অ্যাডভেঞ্চারাস লাইফে ঝাঁপিয়ে পড়া যেত, সেই ব্যাপারটাকে স্যাক্রিফাইস করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আসা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের আপনি হচ্ছেন 10ম ব্যাচ। দশম ব্যাচ। খুব একদম আহ, নতুন নতুন বলা যায়, কিশোর বয়সে পদার্পণ করছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সেখানে ভর্তি হলেন। সিদ্ধান্তটা কি আপনারই ছিল, নাকি এখানে পরিবারের একটা বড় ভূমিকা ছিল? আহ, আমি আসলে কিসে ক্যারিয়ার করবো এটা ফ্যামিলি আমাকে কখনো ওইভাবে প্রেশারাইজ করে নাই। তো আমি যেটা বলছিলাম যে আমি আসলে মামা বাড়িতে মানুষ, এবং আমার ছোটবেলা থেকে পড়াশোনা বা হচ্ছে আমাকে গাইড করা মূলত আমার সেজ মামা করতেন, যিনি মাদ্রাসা শিক্ষক ছিলেন। তো উনি হচ্ছে আমি যখন এইচএসসিতে টেস্ট পরীক্ষার আগে, আমরা নটরডেম এটাকে সেন্ট আপ টু বলা হয়, ওই পরীক্ষার জাস্ট পরপরই হচ্ছে আমার সেজ মামা মারা যান, যিনি আমার সকল পড়াশোনার খরচ এবং হচ্ছে আমাকে গাইড করা সব কিছু করতেন। উনি হচ্ছে যে স্ট্রোক করে হচ্ছে যে মারা যান। তো ওই ঘটনাটা আমার হৃদয়ে আসলে অনেকটা একটা দাগ কেটে যায়, এবং হচ্ছে তখন থেকে আমার ফিল হয় যে না, এই আমার মানে খুব আমি এখনো পর্যন্ত যদি বলি যে আমার লাইফে সব থেকে প্রিয় যে 1-2 জন মানুষ ছিল, তার মধ্যে একজন ছিল আমার মামা। তো উনি হচ্ছে যখন এরকম একটা অ্যাক্সিডেন্টে মারা যান, তো ওনার এই ঘটনাটা আমাকে আসলে আমার প্রফেশন সিলেক্ট করার ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে আমাকে হেল্প করছে। এবং হচ্ছে আমি তখন এই যে একটা দোদুল্যমানতা, কোথায় যাব, কোন ক্যারিয়ার কিসে করব, সেই জায়গা থেকে আমাকে একদম ফিক্সড আমাকে ডাক্তারি হইতে হবে, এই জায়গাটাতে আমাকে হচ্ছে যে এটা হুম, অনেকটা হেল্প করছে। ইউ ইউজ টু লাভ ম্যাথ অ্যাজ ফার অ্যাজ আই নো। সো গণিতের প্রতি ভালোবাসা থেকে মেডিকেল কলেজে আসা, মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তার পরবর্তীতে যে পড়াশোনা, কখনো কি মিস করেছেন, বা কখনো মনে হয়েছে এখানেও ম্যাথমেটিক্যাল অনেক ইকুয়েশন আছে, অ্যান্ড ইটস অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ সলভিং ডিফিকাল্ট ম্যাথ প্রবলেমস? এখানে তো তোমার হচ্ছে কিছু ডিজিজ ডায়াগনোসিস করতে গেলে কিন্তু তোমাকে একদম ম্যাথের মতো, বিশেষ করে নার্ভাস সিস্টেম তুমি যখন পড়বা, হ্যাঁ, নিউরোলজি পড়বা। যদিও আমি মেডিসিনে যাইনি, আমি সার্জারিতে চলে আসছি, এখনও তো অতটা মনে নাই। বাট ম্যাথ জিনিসটাকে আমি
হয়তো ওইভাবে মিস করি না এই কারণে, কারণ আমি হচ্ছে ভেবে চিন্তে এবং আমার লাইফের একটা বড় ঘটনা আমাকে এই প্রফেশনে আসতে আমাকে হচ্ছে উৎসাহিত করছে। তো সেক্ষেত্রে ভালো লাগার জায়গা থাকলেও পরবর্তীতে আমি সেটা চেঞ্জ করে নিছি, জাস্ট আচ্ছা। সুইচ অফ সুইচ অনের মতো এটা চেঞ্জ করে নিছি, অভিযোজন। অভিযোজন। কিন্তু হচ্ছে যে মেডিকেলে তোমার হচ্ছে যে দুয়ে দুয়ে চার হয় ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে, অধিকাংশের ক্ষেত্রে। তো এখানে আসলে ম্যাথ মিলানো যায়, ম্যাথমেটিক্স আছে মেলানো এখানে। যায়। আচ্ছা, তো আমরা এই পার্টটাতে পরে আসবো যে ম্যাথের সাথে মিল তো মেডিসিনে, সার্জারির না। গোয়েন্দাগিরির সাথেও মিল আসলে অনেকটা মেডিসিনের ডায়াগনোসিসের। তো সবকিছু বাদ দিয়ে আপনি সার্জারিকে বেছে নিয়েছেন। সেখানে আমরা একটু পরে যাই। আমরা আপাতত আপনার মেডিকেল কলেজ লাইফের কথা শুনি, যে আমরা যতদূর শুনি মেডিকেল কলেজে খুব নার্ড মানুষজন আসে। ইনফরমাল বাংলায় আতেল বলা হয়। খুব আতেল মানুষরা আসে, খুব আতেল মানুষরা সাইন করে। আহ, সেক্ষেত্রে আহ, আপনি পুরো মেডিকেল কলেজ লাইফে কখনো কি মনে হয়েছে যে মেডিকেল কলেজ আপনার জন্য না? পড়াশোনার মানে টুকটাক একটু ভালো ছিলাম, যদিও হ্যাঁ। অনেক বেশি পড়া লাগতো না, অল্প পড়লেও হয়তো ফিডব্যাক ভালো দিতে পারতাম। তো এই কারণে হচ্ছে যে পড়াশোনা খুব বেশি আমাকে কখনো বদার করতে পারে নাই। হ্যাঁ। বাট হ্যাঁ, কখনো কখনো তো মনে হয়েছে যে মেডিকেলটা আসলে মনে হয় খুব বেশি স্বার্থপর মানুষের জায়গা, বা হচ্ছে এখানে। তবে আমাকে কিছু সিনিয়র হেল্প করছেন বেশ, মানে ওনাদের জন্য আমি কৃতজ্ঞ। যদি আমার মেডিকেল লাইফের আমি হচ্ছে যে একটা বড় পার্টের কথা চিন্তা করি, পড়াশোনা বা হচ্ছে আদার্স অ্যাক্টিভিটি, তাহলে এই সিনিয়র অনেকেই আছেন আমাকে বেশ ভালো হেল্প করছেন এই জায়গাটা উতরে যেতে, যে ওই যে নার্ড হ্যাঁ। পিপল যারা তুমি যাদেরকে বললা, ঠিক আছে, আতেল টাইপ মানুষজন যারা আছেন তাদের থেকে। তো আমি হচ্ছে অনেকটা চেষ্টা করতাম যে আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমার মেডিকেলে ভর্তি হওয়ার পরপরই আমার একটা অ্যাক্সিডেন্টের ঘটনা আছে, যে কারণে আমাকে প্রায় 3 মাস পড়াশোনা ডিসকন্টিনিউ করতে হয়েছে। দেন আমি যখন আবার কন্টিনিউ করি, এরপরে তো আমি আসলে ব্যাচের সাথে খাপ খাওয়ানোটা আমার জন্য টাফ ছিল। তো এই সময়টাতে হচ্ছে যে দেখা গেছে তারা অনেকটা আগায় গেছে পড়াশোনায়, এবং হচ্ছে যে তারা টার্মের দিকে আগায় যাচ্ছে, আমি তখনও হয়তো আইটেমগুলোই ক্লিয়ার করতে পারি না। যেহেতু একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ছিল পলিটিক্যাল কারণে, সো আমাকে পলিটিক্যালিও হচ্ছে অনেকে হচ্ছে অন্য চোখে দেখতো, স্যার ম্যাডামরা একটু হচ্ছে অন্য চোখে দেখতো। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে পড়াশোনার প্রেশারের থেকে মূলত এই পরিবেশটা আমাকে কিছুটা মেডিকেলে, বিমাতা সুলভ একটা পরিবেশ বিমাতা ছিল। সুলভ একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটা আমাকে হচ্ছে যে অনেকটা। এবং এটা আমার মনে হয় যে আমরা যখন মেডিকেলে পড়াশোনা করছি, তুমিও আমার সমসাময়িক কাছাকাছি সময় পড়াশোনা করেছো, এই যে পলিটিক্যাল একটা হচ্ছে যে খারাপ পরিবেশ, হ্যাঁ। যেখানে হচ্ছে যে মানুষ সবসময় একটা ভয়ের মধ্যে থাকতো, কথা বলা যেত না, হ্যাঁ, মারধর করা বা হচ্ছে সারা রাত দাঁড় করায় মিটিং করা, বা হচ্ছে যে ক্যাম্পাসে আসতে না দেয়া, হ্যাঁ, এই পরিবেশগুলো হচ্ছে মেডিকেলে। এবং এই ছোট্ট ক্যাম্পাস যেখানে সবাই সবাইকে চেনে, সবাই সবাইকে জানে, সবার সাথে ঘুম থেকে উঠলে দেখা হয়, সেই জায়গাতে এত নোংরামি, এই হ্যাঁ। বিষয়গুলো আমাকে হচ্ছে যে অনেকটা তোমার হার্ট করছে। আচ্ছা, কোনোভাবে সবসময় কি হচ্ছে হার্ড করেছে, নাকি এটা অন্যভাবে এনকারেজ করেছে টু ডু থিংস ডিফারেন্টলি, টু থিঙ্ক ডিফারেন্টলি? এবং আহ, হয় না কি যে আমার লাইফে একটা সিম্পল গোল থাকে, আমি অনেক কিছুর মধ্য দিয়ে সেই গোলটা অনেক একটা ডেস্টিনেশনের দিকে নিয়ে যায়, যে না আমি আর এতটুকু চাই না, আমি অতটুকু চাই। এরকম কোনো ব্যাপার কি ঘটেছে কিনা এই যে বিমাতা সুলভ একটা পরিবেশে আপনি যখন অভিযোজিত হয়েছেন, তারপরে হচ্ছে কখনো কি মনে হয়েছে যে না আমি জীবনকে অন্যভাবে দেখবো, আমি সহজ বাংলায় আমি অন্যভাবে আসলে বদলে ফেলবো সবকিছু? মানে কখনো কি এরকম মেসায়া হওয়ার হয়েছে কিনা, ইচ্ছা হয়েছে কিনা যে এই সবকিছু আমি পাল্টায় ফেলবো? এইটা হচ্ছে তোমার অবচেতন মনে দুই একবার মনে হয়েছে, কিন্তু যখনই আবার বাস্তবতায় ফিরে আসছি, তখন দেখা গেছে যে এটা আসলে সম্ভব না হ্যাঁ। সবকিছু চেঞ্জ করে ফেলা। তার থেকে নিজেকে অভিযোজিত করে নেওয়াটা অনেক বেশি ইজি। তো আচ্ছা। আলটিমেটলি আমি সেটাই করেছি, যে সবকিছু পরিবর্তন করার থেকে হ্যাঁ। আমি যখন যে ডিফিকাল্টিসটা ফেস করেছি, তখন সেটার সাথে কিভাবে অভিযোজিত হওয়া যায়। যেমন আমি ফার্স্ট প্রপ রেগুলার দিতে পারি না, 3 মাসের একটা গ্যাপ ছিল, তারপরেও আমি হচ্ছে তোমার প্রফের আগে সব কিছু ক্লিয়ার করে ফেলছি। তোমার টার্ম কার্ড যা থাকে, অ্যাটেন্ডেন্স হাইয়েস্ট যতটুকু হওয়া সম্ভব সব করছি। কিন্তু তারপরে গিয়ে দেখা গেছে কি, স্যার ম্যাডামরা আমাকে ক্লিয়ারেন্স দেয় নাই। আচ্ছা। তো আমি তখন কি করলাম, যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এইটা নিয়ে আমার হচ্ছে চিন্তা ভাবনা করে আমি নিজে কষ্ট পাই বা হচ্ছে তোমার সময়টা নষ্ট করি, এটা না করে আমি জাস্ট ওকে দেন, আপনি যদি ক্লিয়ারেন্স দেন না তাহলে আমার কি করা আছে। দেন আমি একটু আপওয়ার্ড বা একটু তোমার হচ্ছে সামনের দিকে চিন্তা করছি, সেটা কি, যে তাহলে পরবর্তী প্রফ যেটা আছে, আমি যদিও পরীক্ষা দিতে পারি না, তাহলে ওই প্রফেসরদের সাথে বা ম্যাডামদের সাথে গিয়ে দেখা করি,
সো আমরা কিন্তু দেখা করছি, করে হ্যাঁ। হচ্ছে তারপরে তাদের আমার ব্যাচমেটদের সাথেই আমরা হচ্ছে আইটেম কার্ড দেওয়ার একটা পারমিশন চাইছি যে হুম, আমাদের এরকম হুম, সবকিছু ক্লিয়ার ছিল, হুম, বাট আমাদের কিছু পলিটিক্যাল কারণ ছিল যেগুলোর কারণে হ্যাঁ, ক্লিয়ারেন্স দেওয়া হয় না। সো আমরা চাই যে আমাদের পরবর্তী প্রফের ক্লাসগুলো আমরা এখান থেকেই করি। স্যার ম্যাডাম কিন্তু সুযোগ দিয়েছিলেন, যদিও ওইটা আসলে তখন আর খুব বেশি কন্টিনিউ করা হয় না, অল্প কিছুদিন কন্টিনিউ করা হয়েছিল। বাট এই যে মানে সিচুয়েশন যেটা হয়েছে, সেই সিচুয়েশন অনুসারে যে জিনিসটা সহজে করা যায় হুম, বা আমাকে নিজেকে কিভাবে পরিবর্তিত করা যায় আমি সেটা চেষ্টা করেছি। ও হোল সিনারিও চেঞ্জ করাটা আসলে আমার আচ্ছা, দ্বারা সম্ভব ছিল না। এবং এই চিন্তাটা যখন আসছে তখন আমি জাস্ট হ্যাঁ, হচ্ছে থেমে গেছি যে না, এটা আসলে সম্ভব না, হুম। বাস্তবসম্মত না। ওকে, থ্যাংক ইউ ভাই। মেডিকেল কলেজে টক্সিসিটি ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়, যে মেডিকেলে পড়তে আসার পরে মানুষ টক্সিক হয়ে যায়, মেডিকেল ফিল্ডের মানুষজন অনেক টক্সিক। সো টক্সিসিটি এই শিরোনামটাকে আপনি হচ্ছে আপনার মতো করে একটু বলেন। আচ্ছা, টক্সিসিটি ধরো যে আমি আমি তো ওয়ান কাইন্ড অফ টক্সিসিটি শিকার, যেটা আমি তোমাকে হুম, বলছি, কিন্তু আমি কিছুটা টক্সিসিটি শিকার হয়েছি তোমার স্যার ম্যাডামদের কাছ থেকে দুই একটা ক্ষেত্রে, ঠিক সেটা আমি আছে। একটু বলবো। এটা আসলে হওয়া উচিত ছিল না। স্বভাবতই আমি নাম নিচ্ছি না ম্যাডামদের, ঠিক আছে। তো দেখা গেছে আইটেম দিতে গেলে খুব বেশি হিউমিলিয়েট করা বা হচ্ছে, স্বভাবতই তুমি চিন্তা করো যে আমরা তো সবাই একদম সমমাপে পড়ি না বা হ্যাঁ, সব হ্যাঁ, কিছু জানি না, কিন্তু দেখা যাচ্ছে যে তোমার হয়তো একটা বিষয় পাশ করার জন্য 60-70%, 80% জানলে মোটামুটি কাভার আপ হয়ে যায়। হুম, কিন্তু আমি ফার্স্ট প্রফে এরকম একজন ম্যাডাম পেয়েছি যে এত বেশি টক্সিক ছিল, উনি বায়োকেমিস্ট্রি পড়াতেন, ঠিক আছে, এক আইটেম 5, 7, 10 বার করে পেন্ডিং দেয়া, তো হচ্ছে যে দেখা যেত ওই জায়গায় এমন কোনো তথ্য নাই যে আমি জানতেছি না, সব কিছু আমি পারি, এমনকি আমি এমন কিছুও জানি যেটা উনি জানেন না, কিন্তু হ্যাঁ, তারপরেও হচ্ছে যে হয়তো দুই একটা শব্দ মিস হচ্ছে, এই কারণে উনি উঠাই দিচ্ছেন, 5-7 বার পেন্ডিং দিচ্ছেন। আবার থার্ড প্রফে গিয়েও এরকম একজন ম্যাডাম পেয়েছি, যিনি হচ্ছে যে এরকম আর কি পেন্ডিং দিতেন, হ্যাঁ, আইটেম নিতেন না, ছুঁড়ে ফেলে দিতেন, হ্যাঁ, চলে যাও, উঠে যাও। তো আমি টক্সিসিটি যেটা শিকার হয়েছি, হুম, এটা অনেকটা ক্ষেত্রে তোমার হচ্ছে টিচার্সদের কাছ থেকে শিকার ঠিক হয়েছি। আছে। ব্যাচমেটদের কাছ থেকে কম শিকার হয়েছি। ব্যাচমেটদের কাছ থেকে যেটা শিকার হয়েছে, এটা পলিটিক্যাল হ্যাঁ, টক্সিসিটি ছিল। এবং এটা হচ্ছে যে ধরো যে ও কোথায় যাচ্ছে, কি করতেছে, কাদের সাথে ওঠা বসা করতেছে, এইটা এই খোঁজ খবর নেওয়া, সিনিয়রদের কাছে হুম, লাগানো হ্যাঁ, এবং হচ্ছে সেই অনুসারে স্টেপ আচ্ছা, নেওয়া, এই টক্সিসিটির আমি হচ্ছে যে এটাও আমার মনে হয় পলিটিক্যাল কারণে হয়েছে। হ্যাঁ, বাট পড়াশোনা নিয়ে ব্যাচমেটদের কাছ থেকে আচ্ছা, টক্সিসিটির খুব বেশি শিকার হয়ে থাকে। ঠিক আছে। পলিটিক্সের কথা চলে আসছে, তো পলিটিক্স নিয়ে খুব বেশি কথা বলবো না, তবে হাউ ওয়াজ ইট লাইক সার্ভাইভিং ডিউরিং দ্য টাইম অফ দ্য ফ্যাসিস্ট রেজিম ইন মেডিকেল কলেজ? আমার মনে হয় যে টু মাচ টাফেস্টই আমি বলবো, ঠিক আছে, সার্ভাইভ করাটা ছিল। কারণ তো তখন যে কোনো পলিটিক্যাল পার্টি যারা হচ্ছে গভর্নমেন্টের বিরোধিতা করতো বা হচ্ছে বিরোধী দল সংক্ষেপে বলতে হুম, পারো, হুম, এদের কিন্তু আসলে মানে কোনো ক্যাম্পাসে হচ্ছে পরিচয় দিয়ে এক্সিস্ট করা সম্ভব ছিল না, ঠিক আছে। এবং হয়তো এরকম জানতো যে এ করতেছে বা এই হুম, বিরোধিতা করে, তো তাদেরকে মারধর করা। যেমন আমি হচ্ছে যে তুমি জানো আমি প্রায় 2018 সালে তোমার হচ্ছে যখন নিরাপদ সড়কের আন্দোলন চলে, হুম, তখন হচ্ছে যে একবার তদানীন্তন সংসদ সদস্য ছিলেন একজন মতিয়া চৌধুরী, হ্যাঁ, সংসদে হ্যাঁ, হচ্ছে স্টুডেন্টদের রাজাকার বলছিল। হ্যাঁ, তো আমি তো তখন হচ্ছে এইটার তোমার এই 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 রাজাকার বলার বিরুদ্ধে আমি তখন হচ্ছে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। তো সেটার জন্য আমাকে রাতভর নির্যাতন করা হয়েছে, প্রায় আমার মনে আছে প্রায় 4 ঘন্টা আমাকে হচ্ছে যে একটানা না, থেমে থেমে 4 ঘন্টা ধরে হুম, নির্যাতন করা হয়েছে। তো এরপরে কিন্তু আমাকে দীর্ঘদিন আমি ওইভাবে ক্যাম্পাসে আসতে পারি নাই বা হচ্ছে আসলেও পালায় পালায় আসতে হয়েছে, যাতে আমাকে দেখতে না পায় হুম, এরা, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু ছিল। এবং হচ্ছে যে তোমার মেন্টাল যে টর্চার, তুমি তো হলে ছিলা, যে যারা হলে থাকে তাদের মিটিং ডাকা, হ্যাঁ, রাত 2টার সময় মিটিং ডাকায় ফজর পর্যন্ত মিটিং করানো, হ্যাঁ। ইন্টারেস্টিং, আমি একটা জিনিস বিষয় বলি, সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট প্রফের অ্যানাটমি সফট পার্ট ভাইবার আগের দিন, প্রফের ভাইবা তার আগের দিন আমি লাইব্রেরিতে পড়তেছিলাম রিডিং রুমে। হুম, তো 4টার সময় এসে দেখি যে 2 গ্রুপ মারামারি করে আমার রুমের একদম জানালার কাঁচটা সব ভেঙে দিয়ে গেছে। আমি যে অ্যাপ্রনটা পরে হুম, পরীক্ষা দিতে আসবো, সেই অ্যাপ্রনটার মধ্যে জানালার কাঁচ, যেহেতু আমার বেডটা একদম জানালার হুম, পাশে ছিল, তো পুরো বেড কাঁচ দিয়ে ভরা এবং খুবই তুমি চিন্তা করো ভাই, একটা ছেলে ফার্স্ট প্রপ দিচ্ছে, হ্যাঁ, সে হচ্ছে যে পরদিন পরীক্ষা, রাত 4টা পর্যন্ত লাইব্রেরিতে পড়ে এসে যখন হ্যাঁ, রুমে আসছে, এসে দেখে যে 2 গ্রুপ মারামারি করে পুরো হচ্ছে
রুম ভাঙচুর করে দিয়ে চলে গেছে। তো এই এই যে বিষয়গুলো ছিল, আর এরপরে তো একটু যখন বয়স বাড়লো সেটা বললাম, শারীরিক টর্চার, দেন হচ্ছে ক্যাম্পাস ছাড়া হওয়া, তারপরে পালায় পালায় ক্যাম্পাসে আসা, ক্যাম্পাস লাইফ শেষ করা, সবগুলো আসলে অনেক বেশি ডিফিকাল্ট ছিল। এবং আমরা যারা একদম গ্রাম থেকে উঠে আসছি, এবং হচ্ছে যে পরিবার আমাদের দিকে তাকায় থাকতো হ্যাঁ যে একটা মানে ছেলে ডাক্তার হবে, ভালো কিছু হবে, খুব বেশি 7-5 তারা হয়তো ভাবতো না, 19-20 চিন্তা করার সুযোগ ছিল না। একদম তারা টিপিক্যাল লাইনে চিন্তা করতো যে ছেলে মেডিকেলে গেছে, পাশ করবে, ডাক্তার হবে, আমাদেরকে সাপোর্ট দিবে। আচ্ছা। তো সেই জায়গাতে এগুলো আসলে একটা প্রচন্ড মেন্টাল ট্রমাও দিছে। আবার পাশাপাশি হচ্ছে যে আমাকে তো শারীরিকভাবে, আর্থিকভাবে এবং একাডেমিক দিক থেকেও আমি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি বিরোধী মতের হওয়ার কারণে। হ্যাঁ সো বিরোধী মতের যারা ওই সময় ছিল ফ্যাসিস্ট আমলে, তারা আসলে প্রচন্ড মাত্রায় নির্যাতনের মধ্যে দিয়ে নির্যাতনের গেছে, মধ্যে সার্ভাইভ দিয়ে করা আসলে খুবই কঠিন ছিল। তারপর ভাই ইন্টার্নশিপ শুরু হলো। ইন্টার্নশিপে শুরু করেই কি ডিসিশন নিলেন যে কোন দিকে যাবেন? ইন্টার্নশিপের সময় কি দেশে থাকবেন নাকি বিদেশে, কোন ডিপার্টমেন্টে যাবেন? আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং আর কি। আমার ক্ষেত্রে আমি টোটাল ইন্টার্নশিপে আমি আসলে ডিসাইড করতে পারি না যে আমি ক্যারিয়ার কিসে করব। আমার ইন্টার্নশিপটা হচ্ছে মানে অ্যাজ ইউজুয়াল শেষ হয়ে গেছে, এবং তখন কিন্তু কোভিড ছিল। তোমার খেয়াল আছে, আমার ইন্টার্নশিপ করি হচ্ছে 2021 সালে। তখন কোভিডের কারণে মোটামুটি 3 মাস আমাদের ইন্টার্নশিপ অফ ছিল। আমার যখন মেডিসিন ইন্টার্নশিপ চলে তখন 1.5 মাস, আবার যখন সার্জারির প্লেসমেন্ট চলে তখন প্রায় 1.5 মাস মতো। অ্যাজ হোল 3 মাস আমাদের ইন্টার্নশিপ বন্ধ ছিল। এবং তুমি জানো, আমার বিভিন্ন আদার্স অ্যাক্টিভিটির কারণে আসলে আমি যে পড়াশোনা করবো এটা হ্যাঁ আমার সুযোগ ছিল না। জাস্ট ডিউটিটা আমি ডিউলি বা টাইমলি করার চেষ্টা করতাম। এর বাইরে আসলে আমি কখনোই পড়াশোনা বা বই নিয়ে যে বসতে হবে এই সুযোগটা আমি পাই নাই। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিসটা বেশি ছিল, হ্যাঁ। তো এর মধ্যে আবার কি হইলো যে দেখা গেল স্পেশাল বিসিএস এর একটা সার্কুলার আসলো করোনার জন্য। তো তখন আহ, আল্লাহর নাম নিয়ে ফর্ম ফিল আপ করলাম, এবং হচ্ছে এর কাছ থেকে ওর কাছ থেকে ধার টার করে টুকটাক, এবং মাথায় যে বিভিন্ন আপনার কি বিসিএস এর ইচ্ছা ছিল না? না, বিসিএস এর ইচ্ছাটা ছিল। তখন তো আমি আসলে যেহেতু বিভিন্ন ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিসে জড়িত ছিলাম, তো ওই মুহূর্তে আমার আসলে মানে পড়াশোনা নিয়ে কোনো ফিক্সড উদ্দেশ্য আমার ছিল না। তো আমি বিসিএস দিব কি দিব না, কোথায় পোস্ট গ্রাজুয়েশন করবো, এগুলো কোনো কিছু আমার আসলে তখনও পর্যন্ত ডিসাইড করা ছিল না। কিন্তু হুট করে যখন স্পেশালটার সার্কুলার দিয়ে দিল, তখন সবাই বলল যে আসলে স্পেশাল যেহেতু দিছে, সো তোমার উচিত এটাকে অ্যাটেন্ড করা, অ্যাপিয়ার করা। তো আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, ফর্ম ফিল আপটা করি, এবং হচ্ছে যে এর কাছ থেকে ওর কাছ থেকে ধার করা, অনেকটা তোমার মতো, যেভাবে যতটুকু পড়া যায়, সাথে রেসিডুয়াল নলেজ। আবার হ্যাঁ জাস্ট কিছুদিন আগে ফাইনাল প্রপ দিয়েছিলাম, তো মেডিকেল নলেজটা তখন অনেকটাই মানে ছিল, মানে ডিভাইস দেওয়া ছিল। তো সেক্ষেত্রে আমার জন্য ইজি হলো। তো দেখলাম যে বিসিএসটা দিয়ে দিলাম, প্রিলিতে টিকে গেলাম, দেন হচ্ছে ভাইবা দিলাম। ভাইবা দিয়ে মোটামুটি মনে হলো যে এই বিসিএস আর আমার দ্বারা হবে না। প্রশ্ন যেহেতু মানে আমাকে আমার তখন ভাইবার বোর্ডে ঢোকার পরে আমার 2-1টা প্রশ্ন এবং আমার যে পোশাক আশাক একটা দেখেই তারা হচ্ছে যে মোটামুটি আইডেন্টিফাই করে ফেলছিল যে এই ছেলে হয়তো মানে বিরোধী মতের। বিরোধী মতের হবে, ঠিক আছে। তো সেই ধরনের প্রশ্ন, উল্টাপাল্টা প্রশ্ন অনেক করলো, সেগুলো বলতে যাচ্ছি না। তো তারপর আমার ভাইবা দিয়ে আসলে মনে হলো যে আমার হবে না। হবে না, আচ্ছা। কিন্তু মেডিকেল যে স্যার ভাইবা নিয়েছেন মেডিকেল পার্টের, ওনার ভাইবা আমার দুর্দান্ত হয়েছিল, কারণ তখন আমার মানে একদম নলেজটা খুব শার্প, ইন্টার্ন চলতেছে, এবং ওই রিলেটেড প্রশ্নগুলো উনি ধরেছিলেন। তো সম্ভবত ওই পার্টের কারণে আমি তখন উতরে যাই, আমি জানি না কি কারণ উতরে গেছি। তো আলহামদুলিল্লাহ দেখা গেলো যে আমার এটাও হয়ে গেল, হ্যাঁ ভাইবাটা আমি পাশ করলাম, আমাকে পিএসসি সুপারিশ করলো। দেন গেজেটের সময় তো আরেকটা একটা ভয়ের মধ্যে থাকা যে আসলে পুলিশ ক্লিয়ারেন্স পাবো কিনা। হ্যাঁ তো অনেক কাহিনীর পরে দেখলাম যে পেয়ে গেছে। তো আমার ইন্টার্নশিপ শেষ হয় হচ্ছে 2022 সালের জানুয়ারির 8 তারিখ শেষ হয়। 8 তারিখ, 8 বা 10 তারিখে আমার শেষ হয়। আর হচ্ছে যে আমাদের গেজেট দেয় হচ্ছে ফেব্রুয়ারির 8 তারিখ। অর্থাৎ আমি মোটামুটি 1 মাস মতো একটা সময় পাইছিলাম, যেটা হচ্ছে ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে। তো এই অল্প সময়ের মধ্যে আমি আসলে কোথায় ক্যারিয়ার করব, কি করব না করব, এটা নিয়ে খুব বেশি চিন্তা করি না। আমার আদার্স অ্যাক্টিভিটি নিয়ে আমি ওই সময়টাতে বিজি ছিলাম এভরিথিং হ্যাপেন্ড ভেরি কুইকলি। কুইকলি। হ্যাঁ এন্ড দেন আমাকে হচ্ছে যে হুট করে পোস্টিং দিয়ে দিল, এবং আমাকে অল অন এ সাডেন আমাকে হচ্ছে ঢাকা লিভ করতে হলো। আমার পোস্টিং দিয়ে দিলাম, আমার উপজেলায় চলে গেলাম। তো আসলে আমার ওইভাবে ডিসাইড করা হয় না আমি কিসে ক্যারিয়ার করবো। উপজেলায় যাওয়ার পরে যেহেতু 2 বছর পরে আমি রেসিডেন্সি দিয়ে ঢাকায় আসতে পারবো, এই সুযোগটা ছিল। তো আমি রেসিডেন্সির জন্যই মূলত প্রিপারেশন নিয়েছি। এবং আমার তখন ইচ্ছা ছিল যে আমি হয়তো হচ্ছে ভাস্কুলার সার্জারিতে যেতে পারি, অথবা আচ্ছা। বার্ন অ্যান্ড প্লাস্টিকে যেতে পারি, এইটা আমার ইচ্ছা ছিল। তো আশ্চর্যজনকভাবে আমার হচ্ছে যখন আমি
মানে রেসিডেন্সি ফর্ম ফিল আপ করি তখন তো সাবজেক্ট সিলেক্ট করতে হয়। তো তার আগে এসে মনে হইলো যে আমার এখানে সাবজেক্টের সিট সংখ্যা খুবই কম, 2টা 4টা। আচ্ছা। তো কোনো কারণে যদি মিস হয়ে যায় তাহলে আমি ঢাকায় আসতে পারবো না। তো অলরেডি আমি তখন গ্রামে 1 বছর বেশি কাটায় ফেলছি। গ্রাম ভাল লাগতেছিল না? গ্রাম ভাল লাগতেছিল না এই কারণে যে আসলে যেহেতু একটু ইথিক্যাল প্র্যাকটিস করার চিন্তা করি, তো অথচ আপনি কিন্তু গ্রাম থেকেই হ্যাঁ উঠে বেড়ে আসছি, উঠেছেন। বেড়ে উঠে আসছি। বাট দেখা যাচ্ছে যে আমার এই গ্রামের সময়টা আসলে তোমার হচ্ছে আমার ওয়ান টাইপ অফ ওয়াস্টেজ মনে হচ্ছিল, কারণ আমার আলটিমেটলি পোস্ট গ্রাজুয়েশন করতে হবে, আমাকে ভালো ডাক্তার হইতে হবে, বিশেষজ্ঞ হইতে হবে, কিন্তু এই গ্রামে যতদিন আমি আছি ততদিন আমি পিছাচ্ছি। এই সময়টা আমাকে আসলে আমার ক্যারিয়ারে কোনো মানে কোনো ভ্যালু অ্যাড করতেছে না। তো তখন ফর্ম ফিল আপের জাস্ট আগে আমার মনে হইলো যে তাইলে যে সাবজেক্টে সিট বেশি আছে তো ওই সাবজেক্টে আমি একটু ট্রাই করি, তাইলে হয়তো হয়ে যেতে পারে। তো ওইটা চিন্তা করে তখন হচ্ছে আমি অর্থোপেডিক্স সিলেক্ট করলাম, যে এই সাবজেক্টে অনেক অনেক সিট আছে ঢাকার মধ্যে। দেখা গেছে নিটোরে 20টা আচ্ছা। সিট, ডিএমসিতে 3টা সিট, তারপরে বিএমইউতে 4টা সিট, টোটাল প্রায় হচ্ছে আমাদের অনেক মানে অনেকগুলো সিট থাকার কারণে সরকারিতে যদিও নিটোরে 10টা, তো সব মিলে মনে হয় 17টা সিটের মধ্যে একটা না একটা হয়ে যেতে পারে। আচ্ছা। প্রিপারেশন মোটামুটি ভালো ছিল। তো অনেকটা হচ্ছে যে মানে কি বলবো, সিটের কথা চিন্তা করে সাবজেক্ট চয়েস করা। তাহলে তখন আমার মাথায় মূল যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমাকে সিট। গ্রাম ছাড়তে হবে এবং যেখানে সুযোগটা বেশি ওই সাবজেক্টে আমাকে আচ্ছা। যেতে হবে। তাহলে আপনি শুধুমাত্র সিটের কথা ভেবেছেন। অর্থতে যে অনেক অর্থ, এটার কথা ভাবেন নাই? আমি এই তোমাকে একটু হচ্ছে এখানে আমি একটু বাধা দিতে চাই। সেটা হচ্ছে আসলে তুমি যদি ভালো ডাক্তার হইতে পারো এবং তুমি যদি ইথিক্যাল প্র্যাকটিস করো বা ইথিক্যাল এই বিষয়টা বাদ দিয়ে তুমি ভালো ডাক্তার হলে আমার হয় তুমি যে সাবজেক্টে যাও, যেমন তুমি সাইকিয়াট্রিতে যেতে চাও, এই সাইকিয়াট্রিতেও আসলে অনেক অর্থ আছে, শুধু জাস্ট তোমাকে সেই জায়গাতে পৌঁছতে হবে। ঠিক আছে? সো অর্থের কথা আমার মনে হয় যে কারোরই চিন্তা করা উচিত না এই সেন্সে যে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে, যে তবে যদি কেউ চিন্তা করে যে না আমি কম পরিশ্রম করে বেশি অর্থ উপার্জন করব, সেক্ষেত্রে আমার মনে হয় যে পড়াশোনার দেখে পরিশ্রম কম হবে, বাট তোমাকে কায়িক পরিশ্রমটা সাজাইতে বেশি করতেই হবে। পড়াশোনার দিক থেকে পরিশ্রমটা কম হবে, কিন্তু বেশি অর্থ তুমি পাবা সেটা অবশ্যই সার্জারি। ভাই খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলেছেন। আমি এখানে একটু ফুড অফ থট বা আমার একটা পার্সপেক্টিভ বলতে চাই যে কান্ট মানি বি এ গুড মোটিভেশন। যে আমরা সবসময় বলি আমি মানব সেবা করব, অবশ্যই মানব সেবা তো একটা বাই প্রোডাক্ট। আপনি খুব পেশাদার ডাক্তার হলে টাকা পয়সা যেমন আসবে, সচ্ছলতা যেমন আসবে, মানুষের উপকার ইন বাই প্রোডাক্ট হিসেবেই হবে, কারণ ওটা একটা প্রসেস। কিন্তু আহ, টাকা পয়সা ব্যাপারটাকে আমাদের খুব ট্যাবু করে রাখা হয়। কেউ যদি বলে না আমি খুব টাকা কড়ি কামাইতে চাই, তাহলে তাকে খুব মানে অন্য নজরে দেখা হয়। এখন টাকা পয়সা কি একটা ভালো মোটিভেশন হতে পারে না হ্যাঁ, টু বি টাকা, এ গুড ডক্টর, টু বি এনিথিং ইন লাইফ? এটা তোমার কথাটা আমি একমত পোষণ করতেছি, হইতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে হয় না, আমি জাস্ট সেটা বলছিলাম। তো এটা হওয়া উচিত। আমরা ডাক্তার যারা হই এরা অনেক ক্ষেত্রেই হচ্ছে ছোটবেলায় রচনা লিখে আসছি যে আমি ডাক্তার কেন হতে হ্যাঁ, চাই, গ্রামে যাব, একটা মানুষের সেবা চ্যারিটেবল করব। ডিসপেন্সারি খুলবো, হ্যাঁ হ্যাঁ, মানুষের সেবা করব, ফ্রিতে রোগী দেখব। কিন্তু এই যুগে এসে আসলে ফ্রিতে রোগী দেখাটা এটা কোনো গুড আইডিয়া না। ঠিক আছে? এটা কি এটা ডাক্তারদের একটা হিপোক্রিসি? যদি আমি লেইম্যানদের দৃষ্টিতে বা সাধারণ মানুষদের দৃষ্টিভঙ্গি থেকে বলি যে ডাক্তাররা আসলে মনে মনে অনেক টাকা পয়সার প্রতি ডিভোটেড। তারা হচ্ছে মুখে মুখে বলে তারা অনেক মানব সেবা করতে চায়। এভরিওয়ান তোমার হচ্ছে যে টাকা পয়সার প্রতি ডিভোটেড। এই আচ্ছা। বাংলাদেশে যত মানুষ আছে, যত পেশার মানুষ আছে, তাদের একটা মেইন উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সা ইনকাম করা। সেটা সে যে মুখোশেই থাকুক। এবং দেখবা যে বড় বড় শিল্পপতি, ব্যবসায়ী, হাবিজাবি যারা আছে এরাও কিন্তু হচ্ছে যে তোমার মানব সেবা করতে চায়, এর জন্য নির্বাচনে দাঁড়ায়, কিংবা হচ্ছে যে ধরো সোশ্যাল ওয়ার্ক করে, যা হ্যাঁ। কিছু করে, তার সব কিছুর পিছনে উদ্দেশ্য হচ্ছে মূলত সে যে টাকা ইনকাম করে এটার পথটা সুগম হয়। তা আমার কাছে এটা খারাপ মনে হয় না এই সেন্সে যে ধরো যদি তুমি কোনো সার্ভিস প্রোভাইড করে থাকো, মানুষকে সার্ভিস দাও, তাহলে তুমি যখন সেটার একটা যথাযথ তুমি ফিডব্যাক নিবা, যথাযথ তুমি একটা মূল্য নিবা, তখন তোমার সার্ভিসটা বেস্ট হবে। তুমি যখন ফ্রিতে কোনো সার্ভিস দিবা, হয় তুমি একটা গ্রাউন্ড তৈরি করতেছো সামনে বড় কোনো ইনকাম করার জন্য, অথবা তুমি একটা হচ্ছে যে মানে কি বলবো একটা ছলনার মুখোশ পরে আছো। ঠিক আছে? কোনো কিছু আসলে ফ্রি হওয়া উচিত না। তুমি বেস্ট সার্ভিস যদি পেতে চাও, তুমি দেখবা যে তুমি যখন বাংলাদেশ থেকে কেউ যখন সিঙ্গাপুরে যায় ট্রিটমেন্টের জন্য, তো তখন কি সে চিন্তা করে যে আমি ওখানে গিয়ে একটা ফ্রি সার্ভিস নিব বা না। কিছু নিব? সে চায় কি বেস্ট সার্ভিসটা আমি নিব। ঠিক আছে? তো এটাই আমাদের হওয়া উচিত। তবে আমাদের
সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা এরকম হওয়া উচিত যে এখানে যাতে আমাদের আপামর জনসাধারণ যারা আছে তাদের যাতে এখানে সব ধরনের চিকিৎসা সেবাটা তারা যাতে সরকারি খরচে পেতে পারে, এই ব্যবস্থাটা আমার মনে হয় হওয়া উচিত সাধারণ মানুষের কথা চিন্তা করে। কিন্তু আমি ব্যক্তিগত উদ্যোগে আমি যখন ফ্রি সার্ভিস দিব, এটা হচ্ছে যে হয়তো আমি কিছুদিন দিব আমার প্রচারণার জন্য, হুম। দেন যখন মানুষজন আমার কাছে অভ্যস্ত হয়ে যাবে তখন আমি একটা ফি নেওয়া শুরু করব। হ্যাঁ। এটা কমার্শিয়াল দিক থেকে হ্যাঁ। একটা স্ট্র্যাটেজি হইতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে যে তোমার বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে তুমি বেস্ট সার্ভিস দিবা, বিনিময়ে তুমি হচ্ছে তোমার যে প্রাপ্য টাকা সেটা তুমি নিবা। নিবা। এইটা হইলেই তোমার মনে হয় যে ভালো হয়। হ্যাঁ, খুবই ভালো পয়েন্ট বলেছেন। আহ, এবার আলোকপাত করব আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারে, সেটা হচ্ছে যে মেডিকেল কলেজের নাম ম্যাটার করে কিনা প্রফেশনাল লাইফে। আপনি মেডিকেল কলেজ থেকে বের হয়েছেন 2021 সালে আমার ইন্টার্নশিপ 2021 শেষ সালে। হয়েছে। ইটস বিন 5 years সিন্স ইউ লেফট শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ নামটার কি আর্থিক ভ্যালু আছে, বা আপনার লাইফে অ্যাজ এ ডক্টর কোনো ভ্যালু অ্যাড করেছে? করেছে। এক কথায় আমি শেষ করব না, কারণ এর বিপরীত চিত্রটাও আছে। আমি আমার এরকম পরিচিত অনেক ডাক্তারকে চিনি যারা হয়তো প্রাইভেট মেডিকেল থেকে পাশ করেছেন, কিন্তু তারা তাদের পারফরমেন্সের কারণে, স্কিলের কারণে, নলেজের কারণে অনেক বেশি তারা হচ্ছে পরিচিত, অনেক বেশি ভালো ডাক্তার। তবে গ্রামে যেহেতু আমি যখন প্র্যাকটিস করেছি, গ্রামে যখন আমি ছিলাম, তখন গ্রামের মানুষের একটা কমন ধারণা আছে যে সে যেহেতু সরকারি ডাক্তার, বিসিএস হোল্ডার, আচ্ছা। তো তার বিসিএস হোল্ডার মানে মনে হয় বিশেষ কিছু। আবার সে আচ্ছা। যেহেতু সরকারি মেডিকেল থেকে পড়ে আসছে, পড়েছে। এটা মনে হয় বিশেষ কিছু। ঢাকা মেডিকেলের ডাক্তার মনে হয় সোহরাওয়ার্দীর থেকে ভালো, আবার সোহরাওয়ার্দীর ডাক্তার মনে হয় আরেকটা পেরিফেরি মেডিকেল থেকে ভালো। এরকম একটা আইডিয়া গ্রামের মানুষের মাথায় আছে, এবং এই আইডিয়া থাকার কারণে গ্রামে যখন তুমি প্র্যাকটিস করবা তখন ওই যে পিজির ডাক্তার, ঢাকা মেডিকেলের ডাক্তার, এগুলো আসে কমার্শিয়ালি তোমাকে হ্যাঁ। একটা বেনিফিট দিবে। তবে মানে আমরা যারা ডাক্তার তারা আমাদের ফ্রেন্ডদের সাথে বা সিনিয়র জুনিয়রদের সাথে মিশে আমাদের সারাউন্ডিংস যারা আছে হ্যাঁ। তাদের কাছ থেকে আমরা যে এক্সপিরিয়েন্সটা পাই সেটা হচ্ছে যে এটা আসলে তোমার নলেজের ক্ষেত্রে কোনো ইট ডাজন্ট ম্যাটার এট দি এন্ড অফ দি ডে। কোনো ম্যাটারই না। হ্যাঁ। তুমি দেখবা যে প্রাইভেট মেডিকেল থেকে তুমিও বেশ কয়েকজন টিচারের নাম শুনবা যারা হচ্ছে খুব ভালো পড়ায়, হুম। মেডিকেল স্টুডেন্টরা পাশ হুম। করার পরে পোস্ট গ্রাজুয়েশন চান্স পাওয়ার জন্য তাদের কাছে পড়তেছে, হাজার হাজার টাকা দিয়ে পড়তেছে, কিন্তু তারা সবাই হচ্ছে আসছে প্রাইভেট মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে, কিন্তু ডিএমসি থেকে একজন পাশ করে গিয়েও তার ব্যাচে ভর্তি হচ্ছে, ঠিক না? হুম। এটা তো আমাদের এখানে আচ্ছা। অহরহ দেখতে পাই। বাংলাদেশে প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা বাড়তেছে। মানুষ অনেক কিছু শুনেছি যে যে কোনো মূল্যে ছেলে মেয়েকে ডাক্তারি পড়াইতে চায়, কারণ এটাকে তার একটা গুড ইনভেস্টমেন্ট ভাবে। তো আপনি যদিও সরকারি মেডিকেল কলেজ থেকে পড়েছেন, তারপরেও আপনার অবজারভেশন কি বলে, ইজ ইট এ গুড ইনভেস্টমেন্ট? না, গুড ইনভেস্টমেন্ট না। না। প্রাইভেট মেডিকেলে তোমার এখন ধরো পড়াশোনা শেষ করতে প্রায় হচ্ছে 30-40 লাখ টাকা লাগে, আরো বেশিও লাগতে পারে হুম। কোনো কোনো ক্ষেত্রে, ঠিক আছে? তো তুমি যখন এখন তুমি আইডিয়া আছে কিনা পার ডে মানে পার ইয়ার বাংলাদেশে কত ডাক্তার নতুন বের হয়? 10,000-এর বেশি, ঠিক না? 10,000-এর 10,000-এর বেশি। তো 10,000-এর বেশি ডাক্তার যদি বের হয়, তোমার 20 বছরে প্রায় 2 লাখ ডাক্তার বের হবে, ঠিক না? তো এখন কিন্তু অলরেডি বাংলাদেশে প্রায় 1.5 লাখের মতো ডাক্তার আছে, ডাক্তার। 3.5 লাখ হয়ে যাবে। তুমি যদি হাতিরপুল মোড়ে ঘোরো, ওখানে কিন্তু একজন ডাক্তারের থেকে একজন মুসির সিরিয়াল পাওয়া কষ্টকর, অথবা একজন ওই যে জামা কাপড় সেলাই করে যে রাস্তার পাশে, তার সিরিয়াল পাওয়া কষ্টকর, এরকম দেখবা। তো অনেক ক্ষেত্রে তোমার হচ্ছে যে মানে এটা বলে না যে তোমার যদি যোগান বেড়ে যায় চাহিদা কমে যায়, সেটা একটা বাস্তবতা আছে। এবং এত সংখ্যক ডাক্তারের জন্য আসলে রাষ্ট্রের কোনো সুনির্ধারিত প্ল্যান নাই। রাষ্ট্র হয়তো আহ, কয়েকটা স্পেশাল বিসিএস পরপর নিয়েছে, এতে হয়তো কিছু ডাক্তারের কর্মসংস্থান হয়েছে, কিন্তু আমার মনে হয় যে অ্যাজ এ তোমার হচ্ছে মানে কি বলবো, অ্যাজ এ ডক্টর আমাদের গভর্নমেন্ট সার্ভিসে ঢোকার সুযোগটা খুবই সীমিত, এই সেন্সে যে 10,000 বের হলে হয়তো 1,000 ঢুকতে পারে, বাকি 9,000-এর কিন্তু প্রাইভেটে তাদের ক্যারিয়ার করতে হয়। এই 9,000-এর জন্য প্রাইভেট ক্যারিয়ারটা কি হবে এটা কিন্তু গভর্নমেন্ট এখনো ডিফাইন করে দিতে পারে না, তাদের স্যালারি কত হবে বা তাদের প্রমোশনগুলো কিভাবে হবে। সো দেখা যাচ্ছে কিন্তু এরা কিন্তু একটা মানবেতর জীবনযাপন অনেক ক্ষেত্রে করতেছে। তুমি দেখবা যে অনেক কিন্তু 20,000 টাকা স্যালারিতেও পাশ করার পরে কি করে, জব করে। এটা কিন্তু বাস্তবতা। আবার অনেকে পেরিফেরিতে গেলে হয়তো ক্লিনিকে ডিউটি করে বা মাথার ঘাম পায়ে ফেলে অনেকে 1-1.5 লাখ টাকাও ইনকাম করে, সেই সিনারিওটাও আছে। বাট অ্যাজ এ হোল আমার কাছে মনে হয়েছে যে তুমি প্রাইভেট মেডিকেলে 50 লাখ টাকা শেষ করে পড়াশোনা করে তারপর 30,000 টাকা, 35,000 টাকা স্যালারি চাকরি করবা, এটা তো তোমার এখন এই যুগে যে কেউ, আমার মনে হয় যে যে কোনো
কি বলবো, একজন মেকানিকও এর থেকে বেশি ইনকাম করে, রিক্সাওয়ালাও আমার মনে হয় যে 35,000 একটু টাকার থেকে বেশি কন্ট্রোভার্সিয়াল income তাহলে করে। একটা কোশ্চেন করেই ফেলি, ইজ প্রাইভেট মেডিকেল কলেজেস অর এই পুরো সিন্ডিকেটটা কিলিং দ্য হেলথ সেক্টর ইন আওয়ার কান্ট্রি? অবশ্যই, এটা আমি মনে করি এই সেন্সে যে এরা আসলে যার ক্ষমতা আছে বা সামনে যে ক্ষমতাশালী হবে, সে তখন হচ্ছে এটা একটা গুড বিজনেস, সো এই কারণে সে তখন চেষ্টা করে যে আমি একটা হুম প্রাইভেট মেডিকেল কলেজ খুলে ফেলি। দেন এখানে হচ্ছে যে আহ, আমরা হচ্ছে যেহেতু আমাদের অনেকের স্বপ্ন, আবার অনেকের অনেক টাকা পয়সা আছে হুম, যে ডাক্তার হতে চাই, তো সেক্ষেত্রে অনেকে দেখা যায় যে তোমার বাড়িঘর জমি জমা বিক্রি করেও ছেলে মেয়েকে প্রাইভেট মেডিকেলে পড়ে, আবার অনেকে শিল্পপতি আছে সেখান থেকে আসে। কিন্তু এই যে মানে গভর্নমেন্টের কোনো মানে কোঅর্ডিনেটেড প্ল্যান যেহেতু নাই, একটা ভুইফোড় হিসাবে মেডিকেল কলেজ গড়ে হুম, উঠতেছে। তো সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এরা কিন্তু আলটিমেটলি এসে একটা বোঝা হয়ে যাচ্ছে আমাদের আচ্ছা। চিকিৎসক সমাজের জন্য। যদিও আমি বলবো না যে এরা হচ্ছে যে এখনো পর্যন্ত বাংলাদেশে তোমার চিকিৎসক এবং জনসংখ্যার যে রেশিও, এটা তোমার হচ্ছে যে আপ টু দ্য মার্ক আসছে। বাট যে ডাক্তারটা আমরা প্রডিউস করতেছি, এই ডাক্তারকে আমি যথাযথ কোনো প্ল্যানের অধীনে সে কোন সাবজেক্টে ক্যারিয়ার করবে, কতদূর আগাইতে পারবে, ক্যারিয়ার গাইডলাইন বা ক্যারিয়ার প্ল্যানিং তার রাষ্ট্র করে দেয় না। সেই কারণে দেখা যাচ্ছে সে অনেক সময় রাষ্ট্রে বা সমাজে, হুম, অনেক ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রেও বোঝা হয়ে যাচ্ছে। এবং তুমি আচ্ছা, দেখবা কিন্তু ডাক্তার সমাজে কিন্তু সুইসাইডের হার অনেক বাড়ছে, অনেক বাড়ছে, অনেক অনেক বাড়ছে। এর বাড়ছে। পিছনে কিন্তু একটা বড় কারণ হচ্ছে এগুলো। একটা তো মেডিকেলের কঠিন পড়াশোনা, আচ্ছা, আর একটা হচ্ছে তোমার পড়াশোনা শেষ করার পরে ক্যারিয়ারে সে আসলে ভালো কোনো কিছু করতে পারতেছে না বা তার লক্ষ্যে তো পৌঁছাতে পারতেছে না। এই কারণে কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি ডাক্তারদের মধ্যে অনেক বেশি বেড়ে গেছে অন্য যে কোনো প্রফেশনের থেকে। ঠিক সুতরাং আছে? এটা অর্থিত না আসলে ওই অর্থে না, ইনভেস্টমেন্টটা। ইনভেস্টমেন্ট অবস্থা। আচ্ছা ভাই, তো আমরা আরেকটু অন্যদিকে শিফট করি, সেটা হচ্ছে অর্থোপেডিক সার্জারি। আপনার ফ্যাকাল্টি এমএস ইন অর্থোপেডিক সার্জারি, এমএস ইন অর্থোপেডিক সার্জারি অর এফসিপিএস ইন অর্থোপেডিক সার্জারি ইন ভেরি শর্ট? এখনো পর্যন্ত আমার মনে হয় যে আমি বলবো এমএস, কারণ হচ্ছে যে এফসিপিএসটা জাস্ট কিছুদিন আগে অর্থোপেডিক্সে শুরু হয়েছে। আমাদের বড় বড় রিনাউন্ড স্যার যারা আছেন অর্থোপেডিক্সের বিভিন্ন তোমার সাব স্পেশালিটিতে বা অর্থোপেডিক্সে, তারা সবাই কিন্তু এমএস করা। এবং এমএসটা হচ্ছে যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে দেয়া হয়। এখানে একটা যথাযথ কারিকুলাম আছে, ক্লাস হয়, পড়াশোনা হয়, স্যাররা শেখায় বা অ্যাজ এ হোল, যেহেতু একটা স্ট্রাকচার্ড বিষয় এবং যেহেতু এটা অনেক দিন ধরে হয়ে আসছে, সেই ক্ষেত্রে আমাদের হিস্ট্রি বলে যে এমএসটা হচ্ছে বেশি ওর্দি। তবে আমার কাছে মনে হয়েছে যে এটা খুব বেশি ডিফারেন্স নাই এই দিক থেকে যে তোমার যদি নলেজ না থাকে তাহলে তুমি হচ্ছে কিন্তু এফসিপিএস কমপ্লিট করেও হয়তো কাজ করতে পারবে না। আবার যদি তোমার নলেজ থাকে, হুম, দেখা যাবে যে তুমি জাস্ট এমবিবিএস ডিগ্রি নিয়েও কিন্তু অনেক হুম, অনেক সামনে আগাইতে পারো। সো এই ক্ষেত্রে আমি আসলে এইভাবে করব না যে এফসিপিএস ছোট বা এমএস বড়, এটা বলবো না। বাট এখনো পর্যন্ত যেহেতু এমএসটা আগে এসেছে বা আগে থেকে এমএস ডিগ্রিটা আছে অর্থোপেডিক্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই কারণে আমি একটু আচ্ছা। আগায় রাখতে চাচ্ছি। Again, same question in different angle, different place. How toxic is residency in Bangladesh? টু In মাস টু মাস টক্সিক। জাস্ট তোমার মনে হবে যে তোমার লাইফটা হেল হয়ে গেছে এরকম। তো আমি এখানে হচ্ছে যে আমি এতক্ষণ তো প্রশংসা করলাম যে আসলে হ্যাঁ, স্ট্রাকচার আছে, আচ্ছা, কারিকুলাম আছে, স্যাররা পড়ায়। কিন্তু এটা তুমি যদি 100 জন রেসিডেন্টের কাছে আজকে তুমি হচ্ছে তাদের ওভারভিউটা নাও, তাহলে দেখবা যে তারা কেউ এটাকে তোমার সাজেস্ট করবে না। কারণ এখানে আসলে যদিও কারিকুলাম আছে, যদিও পড়ানো হয়, হুম, কিন্তু যা পড়ানো হয় পরীক্ষায় তার থেকে অনেক বেশি কঠিন জিনিস ধরা হয়। আবার হচ্ছে আমাদের কাজ শেখার যে সুযোগ, যেমন আমি overall সার্জন, environment টা ওভারঅল এনভায়রনমেন্ট, তুমি যে ধরো যে মানে আমাকে ধরো যে আমার স্যার যে ভাষা ইউজ করে আমাকে মানে উৎসাহিত করেন পড়াশোনার প্রতি, they use slangs in ওই surgery. ওই ভাষায় যদি তুমি তোমার কাজের মেয়েকে হ্যাঁ, বা তুমি তোমার ড্রাইভারকে বলো, তাহলে সে তোমাকে লাথি মেরে চলে যাবে। ঠিক আছে? তো এত নিকৃষ্ট ভাষা। আবার ভালো ভালো টিচাররাও আছেন, নাই, কিন্তু এই পার্সপেক্টিভটা আছে, অনেকটা আমাদেরকে স্লেভের মতো হচ্ছে যে ট্রিট করা হয় রেসিডেন্সিতে। ঠিক আছে? আবার মানে এটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করে। বা হচ্ছে আমি অ্যাজ হল একটা পিকচার বললাম যে এখানে তোমার হচ্ছে যদিও সুন্দর কারিকুলাম আছে, বাট এটার ইমপ্লিমেন্টেশন নাই। এবং হচ্ছে কাজ শেখানোর জন্য স্যারদের যে মানসিকতা, এই মানসিকতা অনেকটা ছাত্র শিক্ষক সম্পর্কের থেকে আমার মনে হয় যে চাকর মনিব সম্পর্কের হ্যাঁ, দিকে চলে গেছে। তো এই কারণে আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি টক্সিক। তুমি জানো আমি যেহেতু একজন বিসিএস হোল্ডার, আমি একজন হুম, ফার্স্ট ক্লাস এমপ্লয়ি গভর্নমেন্টের। তো আমি যে আমার বসের কাছ থেকে বা আমার সিনিয়রের কাছ থেকে যে ভাষাটা আমি চাই সেটা অনেক বেশি মার্জিত হইতে হবে, সেটা আমার জন্য একটা মানানসই হইতে হবে। কিন্তু ওনারা আসলে অনেক ক্ষেত্রেই
কিছু কিছু ছাড় এমন ভাষা ইউজ করেন যেটা আসলে একটা কাজের লোকের সাথে যায় সার্জনস না। অরা বলে যে একটা ব্যাপার আছে, এটাই কি সেই সার্জনস অরা? অনেকে বলে যে এটাই কুল, অনেকে কিন্তু এটাকে কুল হিসেবে উপস্থাপন করেন, এন্ড দে থিঙ্ক দ্যাট দিস ক্রাফট অফ সার্জনস। অনেকে শুনেছি যে সার্জারির প্রতি প্যাশন থাকে এই জন্যই। সার্জারি থেকে সাকসেসফুল হতে গেলে খুব বিনয়ী, খুব নরম স্বভাবের এই না ধরনের আমি মানুষ কি তোমাকে সাকসেসফুল হতে পারবে সার্জন হিসেবে? বিনয়ী হতে ওইভাবে বলতেছি না, বাট আমার মনে হয় যে তোমার একটা লিমিট থাকা উচিত, যেটা কখনোই ক্রস করা উচিত না। যে ভাষাতে তোমার, আমার মনে হয় যে আমাকে সব থেকে বেশি শাসন করার অধিকার আমার বাপ মার। হুম তারা আমাকে যে ভাষায় বলতে পারে তার থেকে কড়া ভাষায় বাইরের কারো বলা উচিত না। তো অনেক সময় দেখা যায় যে আমার বাপ মা আমাকে যে ভাষায় কখনো বলে নাই, হুম। গালাগালি করে নাই, সেই ভাষাটাও যখন ইউজ হয় তখন আমার কাছে মনে হয় এটা সার্জন ওরা না, এটা ওয়ান কাইন্ড অফ, কি বলবো, যে এটা পাগলামি বলতে ঔদ্ধত্য, পারো, অধ্যত্ব বলতে বা পারো। মানে উনি যে পজিশনে আছেন সেই পজিশনটাকে মিস ইউজ জাস্ট করা মিস ইউজ হচ্ছে। করা হচ্ছে। So again, after you complete your MS degree as an fresh MS holder, uh, কত কামাতে পারবেন? একদম সোজা বাংলায় বললাম, ঢাকাতে কত, পেরিফেরিতে কত, প্রথম 5 বছর, তারপরে 10 বছর, আফটার 20 years ডাউন দ্য আচ্ছা, লাইন। একদম পাশ করার পরপরই ঢাকাতে জিরো। আচ্ছা। ঢাকার বাইরে হয়তো যার চেম্বার থাকবে সে হয়তো, এটা ডিপেন্ডস করে, সপ্তাহে 4 দিন যদি উইকেন্ডে যায় চেম্বারে, হয়তো সেক্ষেত্রে 40-50 হাজার থেকে 1 লাখ 2 লাখ, এটা হইতে পারে অ্যাজ এ হোল। 5 বছর পরে হয়তো সিনারিওটা ডিফারেন্ট হবে, 5 বছর পরে এটা হয়তো আমি বলবো মান্থলি 2 to 5 লাখস। আফটার 10 ইয়ার্স সে যদি শুধু এই কাজই করে, আপ টু 10-20 লাখস পর্যন্ত হইতে পারে অর্থোপেডিক সার্জারির ক্ষেত্রে। আর যদি সে তোমার হচ্ছে উদ্যোক্তা হয়ে যায়, তাহলে হয়তো এটা নিজের কোনো সেটআপ লিমিট যদি নাই, থাকে, এটা স্কাই ইজ দ্য লিমিট। স্কাই ইজ দ্য লিমিট, সিলিং নাই কোনো। আহ, ডাক্তারদের ক্ষেত্রে এক কথায় কি হতে বলবেন? আ ভেরি গুড ডক্টর, ভেরি স্কিলড, নাকি an entrepreneur, less skilled, more managerial capacity, more people are getting jobs, creating kind of business? আমার, তুমি যতগুলো বলছো আমার প্রত্যেকটা বলতে ইচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু পার ইয়ার মোর দ্যান 10,000 ডক্টরস বের হচ্ছে, তো আমার মনে হয় যে গভর্নমেন্ট যদি এটা প্ল্যান নাও করে, আমাদের নিজেদেরই যে কেউ কেউ হয়তো আমরা মানে পাবলিক হেলথে যাব, হুম। কেউ কেউ হচ্ছে তোমার প্ল্যানিং নিয়ে কাজ করব, আচ্ছা। কেউ কেউ হচ্ছে পাবলিক হেলথ নিয়ে কাজ করব, কেউ কেউ হচ্ছে আমার উদ্যোক্তা হব, আমরা হচ্ছে নতুন নতুন হসপিটাল, বেস্ট বেস্ট টেকনোলজি নিয়ে আসার জন্য ইনভেস্টমেন্ট, রিসার্চের পিছনে ইনভেস্টমেন্ট, এগুলো আমরা করব। কেউ কেউ পিওর একাডেমিশিয়ান হব, এবং হচ্ছে যে আমরা ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট রিসার্চগুলো এখানে হবে, হ্যাঁ, পিওর রিসার্চ হবে, ঠিক কেউ আছে। কেউ সবই করবে, আপনি কি করবেন? আমার কাছে মনে হয় যে আমি দুইটা জিনিসের কম্বিনেশন হতে চাই। একটা হচ্ছে আমি একজন মানে বেস্ট সার্জন হতে চাই ওয়ার্ল্ডের, এবং সাথে সাথে আমি একজন উদ্যোক্তা হতে চাই। হতে চাই ইনশাল্লাহ। সো মোসাইজ ভাই, উই হ্যাভ টকড অ্যাবাউট মেনি থিংস, আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম। সবটা হয়তো বা ফর্মালও হয় নাই, অনেকটুকু ইনফর্মাল। মোসাইজ ভাই আমার খুব ক্লোজ একজন মানুষ, আমার খুব পছন্দের একজন মানুষ, পছন্দের বড় ভাই। আহ, আমরা বেশ অনেকটা সময় খুব কাছাকাছি ছিলাম, এবং ভাইয়ের কাছ থেকে আমি নিজে অনেক কিছু শিখেছি। ব্যক্তিগত জীবন, তারপর হচ্ছে স্পিরিচুয়াল লাইফ, এবং মেডিকেলের হচ্ছে অনেক কিছু শিখেছি। পড়াশোনা না, পড়াশোনার বাইরের অনেক কিছু শিখেছি। ঠিক। তো থ্যাংকস এ টান মুস্তাফিজ ভাই ফর কামিং টু আওয়ার শো অ্যান্ড মেকিং ইট সো গ্রেট, অ্যাজ এটা আমাদের একদম শুরুর দিন, শুরুর অনুষ্ঠান, শুরুর আয়োজন। আমাদের মনে হয় অনেকটুকু আহ, আয়োজনেরও অভাব ছিল, গোছানোর অভাব ছিল। তো এ বিগ থ্যাঙ্কস। তো আমাদের তরফ থেকে, তথাকথিত টিমের তরফ থেকে আপনার জন্য থাকছে ছোট একটু গিফট। অ্যান্ড হোয়াট ইজ মোর প্রেশিয়াস দেন বুক বাই কাজী নজরুল ইসলাম? থ্যাংক ইউ। কাজী নজরুল ইসলামের একটা অনুবাদ। আর আমাদের শোতে আমরা একটা ইউনিক আয়োজন রেখেছি, যে আমরা আমাদের গেস্টকে বলবো যে আমাদের শোয়ের যে মানে জন্য কিছু লিখে যেতে, আমাদের শোয়ের জন্য। আমি মোসাইজ হচ্ছে ভাই। যে সাজিদকে ধন্যবাদ দিতে চাই যে আমাকে আমন্ত্রণ জানাইছো, এবং আমি ক্যাজুয়ালি অনেক কথা বললাম অন রেকর্ড, যেগুলো আগে কখনো হয়তো বলি নাই, এমনকি তোমার জন্য মনে হয় কিছু জিনিস হয়তো হ্যাঁ, নতুন ছিল। হ্যাঁ, আমরা অনেক কিছু জানলাম, অনেক অনেক পার্সপেক্টিভ সম্পর্কে কথা হলো। আমি মনে হয় যে তোমাকে হচ্ছে যে তোমার শো এর জন্য লিখবোই তো, হ্যাঁ, শো এর। অতথাকথিত টিমের জন্য লিখবেন।
আমি যেহেতু তোমার হচ্ছে যে ডক্টর, সো আমার হাতের লেখা অত বেশি ভালো না। তো আমি এক লাইনে যতটুকু লেখা সম্ভব হুম। ততটুকু লিখে দিলাম। আজকে 5 তারিখ না, ইনশাল্লাহ আমি যে হ্যাঁ, কথাটা লিখছি আজকে 5/1/2026, হ্যাঁ, এই কথাটা আমি হচ্ছে যে চাই যে উইদিন 5 ইয়ার্স তুমি হচ্ছে আকাশের সমান বড় হও, ও তোমার টিম আকাশের সমান থ্যাংক ইউ বড় হোক। বড় ভাই। সাজিদের জন্য অনেক বেশি যারা শুভকামনা। কষ্ট করে শুনেছেন কিংবা শুনবেন, আপনাদেরকে আমরা বিদায় জানাতে চাই, তবে এটা বিদায় নয়, আমরা আবার ফিরে আসব দেশের অন্য কোনো প্রান্তের, অন্য কোনো মেডিকেল কলেজের, অন্য কোনো ফ্যাকাল্টির কোনো একজন চিকিৎসকের সাথে অতথাকথিত গল্পগুলো শুনতে। ধন্যবাদ।